আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আপনাদের স্বাগত আজকে আমাদের এই সংবাদ সম্প্রসারণ আয়োজনে। শুরুতে সালাউদ্দিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা সংবাদে যেমনটি দেখছিলাম যে আগামীকাল কিন্তু একটা জুলাই বিপ্লবের যে গণঅভ্যুত্থান সেটি কিন্তু ঘোষণাপত্র পাঠ করা হবে শহীদ মিনারে। সেখানে সবচেয়ে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ৭২-এর সংবিধান, যেটাকে তারা মুজিববাদী সংবিধান বলছে, সেটির কবর রচনা করা হবে এবং এই বিষয়টি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রাজনৈতিক মহলে আমরা দেখতে পেয়েছি। এ নিয়ে আপনার বিশ্লেষণটা জানতে চাই। ধন্যবাদ। আমি এই শেষ কথাটা আগে বলে তারপরে বাকি কথা বলি। আমার শেষ কথাটা হলো, ঐক্য বিনষ্টের জন্য এই যে ফেসিবাদ বিরোধী ঐক্য হয়েছিল, এই ঐক্য বিনষ্টের জন্য প্রধানত বাংলাদেশে বিএনপি, জামাত আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর তার সিঁড়ি বেয়ে যে নাগরিক কমিটি, তারা দায়ী থাকবে। এই কথাটা আমি বললাম। কেন বললাম বাকি কথা এখন বলতেছি। দেখেন, একটা বিপ্লব হইল ৫ই আগস্ট, হ্যাঁ, যেটাকে আমরা ৩৬ জুলাই বলি। বিপ্লবের আমার কিন্তু ৬ই আগস্ট বাংলাদেশের কয়েকটা পত্রিকায় আমার একটা লেখা ছাপা হয়েছে, ইত্তেফাক সহ। তাখানে আমি বলছিলাম ৩ভাবে একটা সরকার গঠিত হতে পারে। প্রধানত একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সারা বিশ্বের যেসব রীতিনীতি ইতিহাস আছে সেই অনুযায়ী একটা বিপ্লবী সরকার এখানে গঠিত হতে পারে। আর একটা হলো একটা সাংবিধানিক সরকার, একটা জাতীয় সরকার গঠিত হতে পারে। আর একটা বিষয় ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে। শেষোক্ত দুটি হবে সংবিধানের বিধি এবং বিধানের আলোকে, হ্যাঁ। কিন্তু বিপ্লবী সরকার এটা কিন্তু সংবিধানের বিধির মধ্যে হয় না। একটা বিপ্লব সংগঠিত হইলে রাষ্ট্রের প্রচলিত কাঠামোর বিলোপ ঘটে, সংবিধানও বাতিল হয়ে যায়। যেমন আপনাকে আমি বলি, উদাহরণ দিই, সামরিক আইন যখন জারি হয় তখন দেশ কিভাবে চলে? সংবিধান দিয়ে চলে না, আইন দিয়েও চলে না, চলে হলো সামরিক বিধিমালা দিয়ে। আপনাকে আরও যদি খেয়াল করেন, ২০০৯ সালে যে ৬ সালে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসছিল, সেটা কি দিয়ে চলছিল? জরুরি অবস্থা জারি হয়েছিল, সেটা চলেছিল জরুরি বিধিমালা দিয়ে। বুঝতে পারছি? এখন যদি এই বিপ্লবী সরকার গঠিত হইতো, যেটা বিপ্লবী ঘোষণা বা সেকেন্ড প্রক্লেমেশন যেটা তারা দিবে, সেটা কিভাবে হইতো? সেটা হয়তো বিপ্লবী ঘোষণাপত্র দিয়ে। কারণ একটা রাষ্ট্র তো চলতে হবে, আপনার সংবিধান নাই, আইন নাই, তো রাষ্ট্র চলবে কিভাবে? রাষ্ট্র কাঠামো কী হবে? এটা একটা যেমন রাষ্ট্র কারা পরিচালনা করবে, যেমন হতে পারে, নাম ভিন্ন হইতে পারে, এটা বিপ্লবী কাউন্সিল। তাহলে কাউন্সিল সময়ে সময়ে নির্ধারণ করবে, আদেশ দিবে, সেই আদেশের নাম হবে বিপ্লবী ঘোষণাপত্র। সেটা করা হয় নাই। এই সরকারটা একটা সাংবিধানিক সরকার হয়েছিল। কিভাবে হইল? আপনি খেয়াল করেন, আমাদের সংবিধানের, বর্তমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতি, আইন মন্ত্রণালয়, রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টে এটা একটা রেফারেন্স পাঠানো হলো। মানে আমি সংবিধানকে অনুসরণ করলাম, করে রাষ্ট্রপতির কাছ থেকে সুপ্রিম কোর্ট যে সাংবিধানিক ব্যর্থতা দেখা দিল, যে সংকট দেখা দিল আমাদের সংবিধানে, যা যা সংকট, যে পার্লামেন্ট বাতিল করলে পরে ওই পার্লামেন্টের মেম্বাররা হবে ইত্যাদি সংকট ছিল, কর্তৃক হবে, পার্লামেন্টের মেম্বার সব পালিয়ে গেছে, প্রধানমন্ত্রী সব মন্ত্রীরা পালিয়ে গেছে, তো রাষ্ট্র তো চলতে হবে। রাষ্ট্র কি সরকারবিহীন থাকবে? আপনি দেখেন কয়েকদিন সরকারবিহীন থাকার অবস্থা কী হয়েছিল, পুলিশ নাই, সরকার নাই, তাহলে রাষ্ট্র একটা সরকার গঠন করতে হবে না? সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে অভিমত চাইলেন। কীভাবে চাইলেন? এই সংবিধান দ্বারা সুপ্রিম কোর্ট বলল একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। ওই সরকারের শপথ কোথায় হয়েছিল? বঙ্গভবনে। অন্যান্য সাংবিধানিক সরকারের শপথ কোথায় হয়েছে? বঙ্গভবনে। আর আমাদের যে মহান মুক্তিযুদ্ধের পরে যে সরকার হয়েছিল, প্রবাসী মুক্তিযোদ্ধা সরকার, এটা কি বঙ্গভবন হয়েছিল? ওই যে মুজিবনগরে। এই বিপ্লবী সরকার তো হওয়ার কথা ছিল শহীদ মিনারে। শহীদ মিনারে হয়েছে। সংবিধান মেনে প্রেসিডেন্টের এখানে হয়েছে। তো সিদ্ধান্ত একটা নেওয়া হয়েছে,
কেউ কি আপত্তি জানাইছিল? এই ব্যাপারে সমস্ত দায় পড়ছে ডক্টর আসিফ নজরুলের উপরে। কিন্তু তৎকালীন সময়ে ওই সময় সংবাদপত্র দেখেন কত 2-3 সপ্তাহ বা 1 মাস কেউ কি দাবি জানাইছিল যে আমরা এই ভুল করে ফেলছি? বা সরকারের যে 2জন মন্ত্রী ছিলেন ছাত্রদের থেকে, তারা কি বলতো যে না আমরা এই সরকারে যাব না, আমরা ভুল করছি, এটা বিপ্লবী সরকার হোক? পরবর্তীতে এই আলোচনা শুরু হয়েছে। আরেকটা খেয়াল করেন, এই সরকারটা গঠন প্রক্রিয়াটা কিভাবে হইল? সেনাপ্রধানের মধ্যস্থতায়। রাষ্ট্র তো একটা ক্রান্তিকালের মধ্যে ছিল, সেনাপ্রধান এই উদ্যোগ নিলেন, উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে বঙ্গভবনে গেলেন। কিন্তু ওই সময়ে বাস্তবতা ছিল না, সমন্বয়করা তখন কিন্তু যারা রিয়েল সমন্বয়ক তারা বঙ্গভবনে যায় নাই। কিন্তু পরের দিন ওখানে সমস্ত রাজনৈতিক দল ছিলেন, যারা এই রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক দল ছাড়া, সেটা হলো জাতীয় পার্টি ছাড়া, সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। তারপরে কি হইল? পরের দিন কিন্তু ছাত্ররা সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করেছে এবং তারা তারপরে পয়সা ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস সাহেবের নাম প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করল। ডক্টর ইউনূস তো বিপ্লবের মানুষ না, উনি বিপ্লবের বাইরের মানুষ। তিনি ফ্রান্সে ছিলেন অসুস্থ চিকিৎসার জন্য। ডক্টর ইউনূস হচ্ছে একটা উদার, গণতান্ত্রিক, মানবিক মানুষ। উনি হলো সামাজিক বিপ্লবের মানুষ। তা আপনাকে তো বিপ্লব করতে হলে বিপ্লবী বাহিনী লাগবে, কথা বুঝছেন? বিপ্লবের কাঠামো লাগবে। ফলে বিপ্লব আমাদের এখান থেকে হাতছাড়া হয়ে গেছে। অর্থাৎ আমি শেষ করি, আপনি আনবেন, বিপ্লব আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এখন এই জন্য কি করা যাবে না? অবশ্যই করতে পারবে। সেই বিপ্লব যদি আবার ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের একটা জাতীয় ঐক্যমত লাগবে। সেটা আমরা করে একটা বিপ্লবী ঘোষণাপত্র লাগবে। এখন আমি যদি জাতীয় ঐক্যমত ছাড়া, দেখেন ছাত্ররা যে কালকে যে ঘোষণাপত্রটা পাঠ করবে, এটা কি প্রেস রিলিজ? না, এটা তো প্রেস রিলিজ না, এটা একটা ঘোষণা। তো এই ঘোষণার একটা কার্যকারিতা থাকতে হবে না? তো কার্যকারিতা থাকতে হলে এটার একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার দরকার ছিল। এখন যদি ঐক্যমত প্রতিষ্ঠা নাই, অনৈক্য হয়, এর জন্য রাজনৈতিক দল এবং ছাত্ররা দায়ী থাকবে। কেন দায়ী থাকবে? এগুলো নিয়ে সবার মধ্যে বসা উচিত ছিল। অর্থাৎ জাতীয় ঐক্যমতের কোনো বিকল্প নেই। দেখেন, আপনার কাছে আবারও আসবো। আনিস আলমগীর, আপনার পর্যবেক্ষণটা জানতে চাই বিষয়ে। আমি সালেদ যেগুলো বললো, এটাতে কি প্রক্রিয়ায় সরকারটা গঠিত হলো সেই বিষয়ে আমার দ্বিমত করার কিছু নাই। জাস্ট একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আসলে ও যেটা বলছে বিপ্লবী সরকার হওয়ার যে কথাটা, এটা কিন্তু বিপ্লবী সরকার হতে পারতো, যেভাবে যে প্রক্রিয়া হচ্ছে শহীদ মিনারে শপথ নিতে পারতো। কিন্তু আসলে আমরা এই জায়গাটা একটু ঘুলিয়ে ফেলি। বিপ্লবী সরকার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, বিপ্লবী সরকার আপনি কখন বলবেন? একটা বিপ্লবের মধ্য দিয়ে গঠিত সরকার হবে। সেই বিপ্লবী সরকারের প্রধান শর্ত হচ্ছে যে জনগণের কাছে বিপ্লবোত্তর কী পরিস্থিতি দাঁড়াবে তার রূপরেখা দিতে হবে। কিন্তু আমাদের যে সরকার হয়েছিল তারা তো এরকম কোনো রূপরেখা জনগণের কাছে জানাই নেই, তাই না? এটা 5 আগস্টের আগে আপনি কি জানতেন সরকার কীভাবে পরিচালিত হবে, কোন কোন ইস্যুজ নিয়ে তারা ইয়ে করছে? আমরা শুধুমাত্র জানি যে কোটা আন্দোলনের বিষয়টাই প্রধান ছিল, তারপর এক দফায় চলে আসলো। তাহলে এটাকে যে অর্থে আমরা বিপ্লবী সরকার সারা ওয়ার্ল্ডে বুঝে, সে অর্থে এটা বিপ্লবী সরকার নয়। সেটা যথার্থভাবে এটা অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, পরবর্তী একটা অন্তর্বর্তী সরকার হচ্ছে। এবং ও যথেষ্ট বলেছে যে এটা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। এটাকে কেউ বলতে পারবে না যে অসাংবিধানিকভাবে কিছু হয়েছে। এখন যে জিনিসটা নিয়ে আলোচনা বেশি হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে এই যে সংবিধান পরিবর্তনের যে কথাটা এখানে তারা যে উল্লেখ করেছে, তাদের প্রধান বিষয়টা কি আপনার যদি আপনি খেয়াল করে থাকেন, তারা বলছে যে 72-এর সংবিধান এর কি শব্দটা ইউজ করছিল? মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে, কবর রচিত করা হবে। এই শব্দ চয়নের মাধ্যমে আমি মনে করি এক ধরনের ঘৃণার প্রকাশ আছে। সো আমরা যখনই কোনো কাজ করতে যাব, বা এই যে 5ই আগস্টে যে বিপ্লব যেটা বলবো, অভ্যুত্থান বলবো, যেটাই বলি, আমাদের সংগঠিত হলো, সেটা কিন্তু স্বতঃস্ফূর্ততার মাধ্যমে হয়েছে। এখন যদি আমরা 72-এর সংবিধানকে বলে যে মুজিববাদী এবং কবর রচনা করব, এগুলো খুব হার্ড শব্দ। এটাতে কিন্তু আমাদের আরেকটা প্রতিপক্ষ তৈরি করি আমরা। হ্যাঁ, আমরা একটু সম্মিলিতভাবে যাওয়ার চেষ্টা করছি না। তাহলে এখন কথা হচ্ছে কি, সম্মিলিতভাবে যাওয়া আমাদেরকে খুব অপরিহার্য কিনা? হ্যাঁ, অপরিহার্য এই সেন্সে যে আমরা
আমরা তো এমন কিছু করছি না যে গোপন কিছু, আমরা জনগণকে নিয়েই করতে হবে। সো আমরা যাতে করে আরও জনসমর্থন পাই, জনগণকে যাতে এটা প্রতিপক্ষ না করি, তাহলে আমাদের শব্দ চয়নের ক্ষেত্রে সাবধান হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে ৭২-এর সংবিধান কি আমাদের রাখতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি আছে কিনা? না, মোটেই না। ৭২-এর সংবিধান যে পরিবর্তন করা যাবে না এমন তো নয়, এটা তো হাদিস হয় নাই যে আপনি পরিবর্তন করতে পারবেন, এটা ধর্মগ্রন্থ নয়। অবশ্যই সংবিধান আমরা পরিবর্তন করব, সংযোজন বিয়োজনের পক্ষে মত এসছে ১০০ বার, এটা থাকবেই। কিন্তু আমরা যখন ৭২-এর সংবিধানকে কটাক্ষ করে কথাবার্তা বলবো, তার মানে আমরা তার সমর্থনে যে লোকগুলো আছে তাকে একটা প্রতিপক্ষ বানাচ্ছি, যেটা আমাদের দরকার নাই, যেটা আমাদের জুলাই স্পিরিটের সাথে যায় না। আমাদের যেই চেতনায় আমরা এই জুলাই বিপ্লব করেছি সেটা হচ্ছে একটা এক্সক্লুসিভ না, আমরা সম্মিলিতভাবে কিছু করার, সমাজকে আমাদের মধ্যে এই যে মানে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে, যেটা শেখ হাসিনা সরকার করেছিল, এক দলকে বাদ দিয়ে উনি এক্সক্লুসিভ একটা সরকার গঠন করে, ইনক্লুসিভ সরকারের কথা হচ্ছে। এখন ইনক্লুসিভ কিভাবে হবে যদি আপনি বলেন যে ৭২-এর সংবিধানকে আমি কবর রচনা করব, আওয়ামী কবর রচনা করব। আমি যত কথাই বলি, এখানে আওয়ামী লীগের কিছু সমর্থক তো আছে, তারা অপরাধ করে নাই এমন লোকদেরকে তো আপনি বলতে পারেন না তোর কবর রচনা করব, তোদের মতকে কবর রচনা করবো, সেটা তো হতে পারে না। তাদেরও তো একটা মত আছে, আমরা তাদেরকে রাজনৈতিক স্কোপ কতটা দেব সেটা নিয়ে তর্ক থাকবে, তাদের অপকর্মের জন্য আমরা কিভাবে তাদেরকে সাজা দেব সেটা তর্ক থাকবে। কিন্তু আমরা মত প্রকাশের স্বাধীনতাকে টিকিয়ে রেখে কিভাবে সংযোজন বিয়োজন করা যায় সেই বিষয়ে হয়তো অধিকতর আলোচনা হতে পারে। আনিস আলমগীর, সালাউদ্দিন আহমেদ, আমরা আরো আলোচনা করবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, আরআরএম স্টিল নিয়মিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ একটি বিরতি নিয়েছে, ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে আছেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আমরা ফিরছি আবার আলোচনায়। বিরতির আগে আনিস আলমগীর, আপনি বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছিলেন। আগামীকালে যে ঘোষণাপত্র পাঠ হবে সেখানে সংবিধানের যে কবর রচনা করা হবে সেটির বেশ কিছু পর্যবেক্ষণ তুলেছেন। সেটির সাথে আমি আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই, তা হলো যে জুলাই আগস্টে গণহত্যার বিচারে হতাশ শহীদদের স্বজন, আমরা যেটা আমাদের প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা হুমকিরও শিকার হচ্ছে। কথা হচ্ছে যে শহীদদের রক্তের বিনিময়ে যে বৈষম্যমুক্ত বাংলাদেশ করার কথা বলা হচ্ছে, সেই জায়গায় সেই শহীদদের স্বজনদের কেন এত বেগ পেতে হবে? আপনি খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন, যেটা আমি কন্টিনিউশনে আসছিলাম আপনাকে, যেটা বলছে যে কবর রচনা নিয়ে যেতে নেগেটিভ ওয়েতে বলা হচ্ছে, এটা একটা প্রতিপক্ষ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এটা সময়ের দিক থেকে এটা অনেক দেরি হয়ে গেছে, এটা আরও আগে হওয়া উচিত ছিল, 5 মাস পরে এসছে। আমি তো চাচ্ছিলাম যে এরকম একটা সরকার যখন গঠিত হয় তার 2-4 দিনের মধ্যে এটা যদি হয়, এটা গাইডলাইন তৈরি হয়ে যায়। যাই হোক, অনেক দেরিতে হলো, তারা তাদের মত প্রকাশ করছে, তাদের স্বাধীনতা আছে, এটা তারা কীভাবে জুলাই একটা রূপরেখা তারা দিতেই পারে। তবে রাজনৈতিক দলগুলো এখানে একটা বড় ভূমিকার বিষয় আছে। এই রূপরেখা আমরা যতই প্রণয়ন করি, রাজনৈতিক দলগুলো যদি সমর্থন না থাকে তাহলে এখানে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন। আজ পর্যন্ত আমি যতটুকু দেখলাম, জামাতে ইসলাম এবং জামাত মনা আরও 2-একটা রাজনৈতিক দল ছাড়া বাকিরা কিন্তু এটাতে অনেকটা রিজার্ভেশন রেখে দিয়েছে, ওরা এখনো প্রকাশ্যে কিছু বলছে না। দেখছি তারা বলুক, দেখি কি হয়, এই অবস্থায় আছে। সো আমার মনে হয় যা কিছু আমরা করি সবাইকে সঙ্গে নিয়ে, সবার মতামত নিয়ে করাটাই একটা বুদ্ধিমানের কাজ। যেটা বলে ঐক্যমতের ভিত্তিতে। আর আপনি যেই প্রশ্নগুলো করলেন, যেটা করলেন যে জুলাই বিপ্লবের যে যারা আহত হয়েছে তাদের যে বিষয়টা, দেখেন আমি ব্যক্তিগতভাবে একটা মামলা নিয়ে আমি আরও একদিন বলে গেছিলাম, এত পেরেশানিতে আছি, 3 মাস ধরে এটা সিরিয়ালে উঠবে, এটাই আছে, 4 মাস চলতেছে এখন। তো উচ্চ আদালতে এত ভেজাল তৈরি করে রাখছে, নিম্ন আদালতে এত ভেজাল তৈরি হয়ে আছে, মামলার পর মামলা জট, দীর্ঘসূত্রতা। এই সরকার যতই সংস্কারের কথা বলুক, এগুলো তো আগে ক্লিয়ার করতে হবে, বিচারিক প্রক্রিয়ার জায়গাটা স্বচ্ছ এবং ত্বরান্বিত করা। আমি আজকে যেটা শুনলাম, ওনারা বলছে এই জন্য আলাদা একটা কমিশন করে দেবেন যাতে করে এগুলো ত্বরান্বিত। ইটস এ গুড ডিসিশন, কারণ হচ্ছে এই তাজা একটা বিচার পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে, এবং যেই নৃশংসতা আমরা জুলাই দেখেছি, তার যদি আহত নিহতরা যদি তার বিচার পায় তাহলে তাদের আত্মা শান্তি পাবে, এবং তাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও শান্তিতে থাকবে। সেক্ষেত্রে হয়তো আলাদা সেল যেটি করবে সেক্ষেত্রে হয়তো ত্বরান্বিত হতে পারে। জাস্ট এখানে আরেকটা জিনিস কথা আছে, এই জুলাই ঘটনায় যারা আহত নিহতদের নাম দিয়ে এই যে মামলা বাণিজ্য হচ্ছে, এই মামলা বাণিজ্য কিন্তু এগুলোকে
বাধাগ্রস্ত করার জন্য একটা বড় হুমকি হয়ে আছে। আপনি একটা ঘটনায় 1000 লোকের যদি মামলাতে দিয়ে রাখেন এবং পুলিশ যদি সেখান থেকে মামলার নাম প্রত্যাহার করার নামে 1 লক্ষ 2 লক্ষ টাকা করে টাকা আদায় করতে থাকে, বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে, তাহলে কি হয়? তাহলে এই দীর্ঘসূত্রিতা হয়, সে রিপোর্ট দিতে পারছে না, সে তো নেগোসিয়েশনে আছে। অনেক হয়তো বাদীও জানেন অপরাধীকে, অপরাধীও জানে না কি মামলায় সে কি হচ্ছে। এই পরিস্থিতিতে আমি মনে করি যে যারা এখানে ল এনফোর্সিং এজেন্সি আছে, যারা আই মিন পুলিশ এবং সরকারি আইনজীবী যারা আছে, তাদের উদ্যোগী হইতে হবে অনেক বেশি। সরকার তো শুধু ইচ্ছা করলে যে সরকার ইচ্ছা করলেই তো হবে না, তার বাস্তবায়নের জায়গাগুলো তো ওদের হাতে। নিশ্চয়ই। সালাউদ্দিন, আপনার কাছে এর সাথে একটু বিষয় যুক্ত করতে, এমনকি বিচার প্রক্রিয়া নিয়ে তারা হয়তো একটু হতাশা প্রকাশ করেছে এবং সেই সাথে গুম কমিশনও কিন্তু অনেক অভিযোগ করতে ভয় পাচ্ছে। কি এমন আসলে অদৃশ্য শক্তি যে তারা আসলে ভয় পাচ্ছে এই অবস্থায় এসেও? শুনেন, মূল ইস্যুটা আগে একটু আলাপ করে নিই, যেহেতু এটা প্রধান ইস্যু হয়ে আছে। আর আনিস আলমগীর ভাই যা বলছেন তার অধিকাংশের সঙ্গে আমার একমত, কিন্তু দ্বিমতের কথাগুলো একটু বলে নেব। আপনি খেয়াল করেছেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন এই বিপ্লবী ঘোষণাপত্র বা সেকেন্ড প্রক্লামেশন বা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। খেয়াল করেন, এই সরকারে ছাত্রদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি আছেন। যদি এই সরকার কাদের, এই সরকার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধানত এবং বাকি রাজনৈতিক দলের সমর্থিত। কেউ কিন্তু এই সরকারকে প্রতিবাদ করে নাই, সমর্থন দিছে। বঙ্গভবনে সমস্ত রাজনৈতিক দল গেছে এবং এই আন্দোলন গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হলেও বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল সক্রিয়ভাবে অংশ নিছে। ফলে এটার স্টেক হোল্ডার সংখ্যা অনেক বড়। এককভাবে এটাকে কুক্ষিগত করাটা সঠিক নয়। তো সেই জন্য ছাত্ররা, এই যে ছাত্ররা সরকারে আছে, তারা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাহলে তাদের অবস্থানটা কোথায়? আর সরকার যদি এই ঘোষণাপত্রটাকে যদি তারা এটাকে গ্রহণ না করে, তাহলে এটা প্রেস রিলিজ হইল। তাহলে একটা প্রেস রিলিজ দেওয়ার জন্য এই কাজটা কেন হবে? আমি মনে করি এইটা তারা বন্ধ করে দেওয়া উচিত, করে আলোচনা করা উচিত। তাদেরকে এই প্রস্তাবনা সরকারের হাতে দেওয়া উচিত। তারা আলোচনা করতে যদি অসুবিধা হয়, কারণ ইতিমধ্যে আমি হয়তো মনে করি তাদের এই ঘোষণাটা দেওয়া যুক্তি। আমি কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ, আমি চাই এই সরকারটা গণ অভ্যুত্থানের সরকার হোক। কিন্তু যেহেতু বিলম্ব হয়েছে, তাদের উচিত ছিল একটা কাঠামো বের করা। যেমন ধরেন, এই ঘোষণাপত্রটা সরকারের কাছে দিবে যে আপনি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে এই সরকার যারা এই ঘোষণাপত্রের সঙ্গে একমত পোষণ করবেন তারা সরকারে থাকবেন, যারা করবেন না তারা পদত্যাগ করবেন। কারণ এটা আমাদের সরকার। কারণ প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস বলেছেন আমাদের নিয়োগ দিয়েছে ছাত্ররা, অথরিটিকে ছাত্ররা। যদি একটু ভুল বলেছেন, উনি যদি বলতেন আমাকে নিয়োগ দিয়েছে ছাত্র জনতা এবং রাজনৈতিক দল, সবাইকে সম্পৃক্ত করে, তাহলে এটা সম্পূর্ণ হইতো। যাই হোক, তৎকালীন সময়ে উনি হয়তো মেন হয়তো মনে মনে করছেন, কিন্তু ওইটা বলছেন। তো ফলে নিয়োগ, ওনারা যেহেতু নিয়োগকর্তা এই সরকারের সমস্ত উপদেষ্টা ইয়েগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হয়েছে এবং বাকিগুলো ইউনূস সাহেব তার নিজের মতো করে করেছেন। ফলে তারাই সরকারকে বলতে পারতো যে এই আমাদের ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র আগে আপনারা এন্ডোর্স করেন, তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে আমরা ঐক্যমতের মধ্যে। এখন এইটা না করে যদি আমি জোর করে কিছু চাপাই দিই, তাহলে আমাদের অনৈক্য হইল। সেক্ষেত্রে আমাদের মধ্যে অনৈক্য হইলে ফেসিবাদ সুযোগ পায় এবং একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হইতে পারে। সেই অস্ত্র যদি অবস্থা তৈরি হয়, তাইলে আমাদের এখানে যতবার বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, তখন সেনাবাহিনী এসে হস্তক্ষেপ করে একটা মার্শাল ল দিছে, জরুরি অবস্থা অস্থিরতার সুযোগটাকে সৃষ্টি করে দেয়। এটা গুলো এইগুলা আমি আলাপ করে নিলাম। আমি মনে করি যে এখন শুভবুদ্ধির উদয়ের দরকার।
আনিস ভাইয়ের অনেক কথা একমত, কয়েকটা কথার আমি একটু জবাব দিই। সেই জবাবটা আমরা শুনবো, কি তার একটা বিরতির সময় হয়ে গেছে। আনিস আলমগীর এবং সালাউদ্দিন, আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পর আমরা আবারও আলোচনায় ফেছি। দর্শক, আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনায় ফিরছি। সালাউদ্দিন, বিরতির আগে আপনি ঘোষণাপত্রের বিষয় নিয়ে আলোচনা করছিলেন, সেটির সাথে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই। অন্য প্রেক্ষাপট নিয়ে আমরা যেটা প্রতিবেদনে দেখিয়েছি, সচিবালয়ে আগুনের ঘটনায় আগামীকাল কিন্তু প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রীয় এমন গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে প্রত্যেকটা ফ্লোরে সিসি ক্যামেরা থাকে, সেখানে স্ট্যান্ড বাই ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আছে, এরপর আদৌ এটি দুর্ঘটনা কিনা সে প্রশ্ন কিন্তু রয়ে যায় এবং সে প্রশ্ন উঠে এসেছে ইতিমধ্যে। আপনার পর্যবেক্ষণ কি বলে? আমি কালকে এটা নিয়ে বলবো, আজকে বলবো না, কারণ তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত আমি করতে চাই না। কারণ আমার কাছে, আমি নিজে থেকে কোনো তদন্ত করি নাই। হ্যাঁ, তো রহস্যজনক 2টি ঘটনা আছে, সেটা আমি একটু বলে নিই। যেদিন সচিবালয়ে আগুন লাগে তার 2 ঘন্টা আগে সচিব নিবাসে আগুন লাগছে, এটা রহস্যজনক। কিন্তু এটা সত্যি সত্যি রহস্যজনক নাও হইতে পারে, এটা তদন্তের বিষয়, আমি তদন্তকে প্রভাবিত করব না। আগের কথার আনিস ভাইয়ের আগেই বললাম যে আনিস আলমগীরের সমস্ত কথার সঙ্গে প্রায় আমি একমত, কয়েকটা জায়গায় দ্বিমত করি। একটা হলো মুজিববাদী সংবিধান যেটা ছাত্ররা বলছে, এর শব্দ চয়নে উনি আপত্তি করেছেন, কিন্তু ওই সংবিধানের কবর খেয়ে রচনা করে গিয়েছেন। ওই সংবিধানটাকে আমাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এই সংবিধানটাকে 1975 সালে শেষ করে দিয়ে গেছেন। আমাদের 72 সালের সংবিধানের যে মূল কাঠামো ছিল গণতন্ত্র, এটা শেষ হয়ে গেল। তিনি একটা কলমের খোঁচায় বলে দিলেন, আজ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়ে গেলেন, এবং তিনি এমনভাবে রাষ্ট্রপতি হলেন মনে হবে তিনি নির্বাচিত, তাহলে গণতন্ত্র শেষ। ফলে ওই সংবিধান কিন্তু ওই দিনই শেষ হয়ে গেছে। তারপরে পালাক্রমে 72-এর সংবিধান শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হয়েছিল? এরশাদ সাহেব সেটাকে রাষ্ট্রধর্ম ইসলামের সংবিধান বানাই দিলেন। 72 সংবিধান তো নাই। আপনি কি 72 সংবিধান রাষ্ট্রধর্ম ইসলাম ছিল কিনা? নাই তো। ফলে এই সংবিধান আমাদের নাই। শেখ মুজিব শেষ করে গেছেন, এরশাদ শেষ করে গেছেন, জিয়া রহমান সাহেব এসে কিছু ঢুকে গেছেন, কিন্তু আমাদের 72-এর সংবিধান একটা ছিল, সেটা মুজিবনগরে হয়েছিল ঘোষণাপত্রের মাধ্যমে। সেখানে বলা হচ্ছিল আমাদের সংবিধানের মূল ভিত্তি হবে, আমাদের রাষ্ট্রের মূল ভিত্তি হবে গণতন্ত্র, অধিকার, স্বাধীনতা, সাম্য। আপনি কি বাংলাদেশটাকে গণতন্ত্রের দেশ দেখছেন? বাংলাদেশ কি স্বাধীনতা সাম্যের দেশ দেখছেন? অধিকারের প্রশ্ন যদি আসেন, কিছুই ছিল না। ফলে আমাদের সংবিধান নামে মাত্র ছিল। এই সংবিধানটা ক্ষমতার কুক্ষিত করার জন্য শেখ হাসিনা সাথের ঢুকাই দিল। অর্থাৎ এই সংবিধানে কিছু সংশোধন বিধানটা হয়তো প্রযোজ্য হতে পারে। আমরা একটু আনিস আলমগীরের কাছে যেতে চাই, আপনার ব্যাখ্যাটা আবার নেওয়ার চেষ্টা করবো আমরা। আনিস আলমগীর, আরেকটি বিষয় যেটি অন্যদিকে একটু আলোকপাত করি, আজকে নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারের জন্য নবনির্মিত যে বাড়ি করেছে, সেটি চাবি হস্তান্তর প্রক্রিয়ায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান একটি কথা বলেছেন। সেটি হচ্ছেন যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে হলে নির্বাচন প্রক্রিয়ার কে ফিরিয়ে আনতে হবে। আমি একটা কথা বলি, আমি ওই সংবিধানের ওই পার্টে, কিন্তু আমি দেখলাম বিএনপির এক নেতা বলতেছেন যে 72-এর সংবিধান বাতিল হয়ে গেলে তিনি কষ্ট পাবেন, কবর রচনা হয়ে গেলে। যে সংবিধান বিএনপি মানে না, যে সংবিধানের মধ্যে আমি নাম বলতে চাই না, যে সংবিধানের বিরুদ্ধে দেশবাসী জানে, যে সংবিধানের বিরুদ্ধে বিএনপির অবস্থান, যে সেইখানে এটা বলা, কথা বলার একটা পদ্ধতি আছে। হ্যাঁ, সেটা উনি ঠিক সঠিকভাবে বলেন নাই। তার উচিত ছিল বলা, এইটা এমন কিছু করবেন না রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা হয়, অনৈক্য হয়, এবং কিছু করতে হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে। নিশ্চয়ই আমরা আমার একই কথা, সংবিধানের সংযোজন বিভাজন আমরা করতেই পারি, কিন্তু শব্দ চয়নে আমরা সাবধান হব যাতে আমাদের প্রতিপক্ষ তৈরি না হয়, কারণ এটা একটা বিরাট কাজ। এটা এককভাবে একক চিন্তা করলে হবে না। আপনি যে প্রশ্ন করছেন যে নির্বাচন নিয়ে, মানে সংস্কার করে নির্বাচন নাকি নির্বাচন করে সংস্কার, এটা তো এখন বিএনপি একবার এক কথা বলছিল, পরবর্তীতে তারাও সংস্কার এবং নির্বাচন দুইটাই চায়। আমি শুরু থেকে বলছি যে সংস্কার অবশ্যই দরকার আছে, জরুরি সংস্কারগুলো আমাদের করে ফেলতে হবে, কিন্তু সংস্কারের নাম দিয়ে দিনের পর দিন বসে থাকলে হবে না। দেখেন আমাদের এখন কি সমস্যা তৈরি হয়েছে, এখন রাষ্ট্র কিন্তু, বিএনপি কিন্তু এক ধরনের ওয়াক ওভারে আছে। কিভাবে? কারণ তাদের 5 আগস্টের পর থেকে ক্ষমতা যদি কেউ ভোগ করে থাকে সত্যিকার অর্থে, আদালত থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে, তারা কিন্তু সবার চেয়ে বেশি ক্ষমতা ভোগ করছে কিন্তু বিএনপি। কিন্তু এরপরে আসছে জামাতের কথা আসবে,
কিন্তু তারা কোনো দায় দায়িত্ব নিচ্ছে না, কিন্তু দায় দায়িত্ব কিন্তু এই সরকারের রয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা একটা নির্বাচিত সরকার চাই এই জন্যই যে যাদেরকে আমরা দায় দায়িত্ব দিতে পারবো। আপনারা সরকারে না থেকে সরকারের সুবিধাগুলো ঠিকই অর্থাৎ পাচ্ছেন, ন্যূনতম যে সংস্কারগুলো না করলে নয় তা করে দ্রুত নির্বাচনটা দিয়ে দেওয়া বলে অভিমত আপনার পর্যবেক্ষণ, এটাই বলছেন? এই জন্য অভিমত, কারণ হচ্ছে যে আমরা দায়বদ্ধ করতে চাই তাদেরকে, সে যেই হোক, যেই সরকারই হোক, তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, এবং সেই দায়বদ্ধতার জায়গা হচ্ছে নির্বাচন না হলে সেটা হচ্ছে না। নিশ্চয়ই। সালাউদ্দিন এবং আনিস আলমগীর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আজকে আমাদের সংবাদ সম্প্রসারণ এসে দেওয়ার জন্য। দর্শক, আরিয়াম নিবেদিত সংবাদ সম্প্রসারণ আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ডিবিসির সঙ্গে।